তুলা রাশির জাতক জাতিকা, একটু মনোযোগ দিয়ে শোনো। মে মাসে গ্রহরা আপনার জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি করবে, যেটা একই সাথে আশীর্বাদ আবার পরীক্ষাও। এক হাতে টাকা আসবে, অন্য হাতে কেউ আপনার নামে কাদা ছুড়বে। আর আপনার মন, সে নিজেই বুঝতে পারবে না কোনটা বিশ্বাস করবে। আচ্ছা, এই দ্বন্দ্বের পেছনে কোন গ্রহের হাত, আর কিভাবে এই মাসটাকে আপনি নিজের পক্ষে ঘুরিয়ে নেবেন, আজ সেটাই বলবো। এছাড়া নবম ভাব হলো ভাগ্যের ঘর, ধর্মের ঘর, গুরুর ঘর। এই মাসে সেই ঘরে বসে আছেন স্বয়ং বৃহস্পতি। মানে উপরওয়ালা এই মাসে আপনার পাশে আছেন। আপনি যে কাজে হাত দেবেন, সেখানে একটা অদৃশ্য সাহায্য আসবে। এটা কাকতালীয় নয়, এটা গ্রহের আশীর্বাদ। কিন্তু আসল যোগটা তৈরি হবে 15 তারিখের পর। শুক্র আর বুধ পরস্পরের রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষের ভাষায় এটাকে বলে মিউচুয়াল হাউস এক্সচেঞ্জ। এই যোগ যখন তৈরি হয়, তখন অর্থের দরজা হঠাৎ খুলে যায়। এমন জায়গা থেকে টাকা আসতে পারে যেটা আপনি আশাও করেননি। সঞ্চয়ও হবে এই মাসে, টাকাও আসবে এবং থাকবেও। কিন্তু শনিদেব চুপ করে কিন্তু বসে নেই। ষষ্ঠভাবে শনি মানে কর্মক্ষেত্রে অসম্ভব চাপ, পরিশ্রম করতে হবে প্রচুর। তার সাথে শরীর ক্লান্ত হবে। কিন্তু শনি কখনো বিনামূল্যে ফল দেন না। যতটা পরিশ্রম, ততটাই ফল। এবার আসি সেই কথায়, যেটা এই মাসে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে। আপনার জন্মগত চন্দ্র এই মাসে একসাথে 4টি গ্রহের প্রভাবে পড়বে। রাহু, বুধ, বৃহস্পতি, শুক্র। চন্দ্র হলো মনের কারক। যখন একসাথে এতগুলো গ্রহ তার উপর চাপ দেয়, তখন মন হয়ে যায় কি, যুদ্ধক্ষেত্র। একটু ভালো লাগে, আবার একটু খারাপ। একটু আশা, আবার একটু সন্দেহ। মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করে। আর এই দুর্বলতার সুযোগ নেবে কেউ একজন আপনার কাছের মানুষের মধ্য থেকেই। মিথ্যা অভিযোগ আসতে পারে, এমন কথা শুনতে পারেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। তাহলে প্রশ্ন হলো, এই মিথ্যা ব্লেম থেকে আপনি বাঁচবেন কিভাবে? কোন সময়টা আপনার জন্য সবচেয়ে শুভ, আর কোন দিনগুলোতে সিদ্ধান্ত নেওয়া একদম উচিত নয়, সেটা বলছি এক্ষুনি এই ভিডিওতে। চ্যানেলে নতুন এলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি মাসে এই রকম গভীর বিশ্লেষণ শুধুমাত্র এই চ্যানেলেই পাবেন। নমস্কার, আমি সৌভিক। আজকে তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে মে 2026 কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন। আপনার ব্যক্তিগত জন্মছকে ধনু রাশিতে, অর্থাৎ আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয় ঘর, অর্থাৎ ধনু রাশি আপনার তৃতীয় ঘর, এই ধনু রাশিতে ব্যক্তিগত জন্মছকে কোন গ্রহ অবস্থান করছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি কেন বলছি, তার কারণ হচ্ছে, দেখুন, শনি মীন রাশিতে অবস্থান করছে, মীন রাশি থেকে দশম দৃষ্টি কিন্তু ধনু রাশিতে দিচ্ছে, এবং বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে বসে সপ্তম দৃষ্টি কিন্তু ধনু রাশিতে দিচ্ছে। অর্থাৎ ধনু রাশিতে ডাবল ট্রানজিট হচ্ছে, অর্থাৎ ধনু রাশি কিন্তু প্রবল মাত্রায় অ্যাক্টিভ। অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছকে যদি ধনু রাশিতে কোনো গ্রহ বসে থাকে, আশা করি এতদিনে সেই গ্রহের রেজাল্ট পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, যদি কোনো গ্রহ বসে থাকে ধনু রাশিতে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি রেজাল্ট অবশ্যই বলবো। আর আমার একটা খুব ভালো স্বভাব, আমি সবার কমেন্টে রিপ্লাই করি। আর যদি কোনো গ্রহ অবস্থান না করে, তাহলে লিখে রাখবেন খালি আমার কোনো গ্রহ নেই। এটা রিকোয়েস্টটা প্লিজ রাখবেন। না রাখলেও কিছু ব্যাপার না, আমি রিকোয়েস্ট করলাম, আমি অবশ্যই রিপ্লাই করবো আপনাদের। চলুন তাহলে এবার আলোচনা শুরু করি। দেখুন, আমি এই ভিডিওতে আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, আপনার পারিবারিক জীবন, আপনার প্রেম বিবাহিত জীবন, তার সাথে আপনার সন্তান ভাগ্য, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। ভিডিওটা একটু লম্বা হতে চলছে। যারা শর্টকাট পদ্ধতিতে ভিডিওটা দেখতে ইচ্ছুক, তাদের তাদের আমি কমেন্ট সেকশনে টাইম স্ট্যাম্প করে দিয়েছি, তারা সেখানে গিয়ে দেখতে পারে। চলুন তাহলে কর্মক্ষেত্র দিয়ে আলোচনা শুরু করি। দেখুন, আপনার কর্মক্ষেত্র দেখতে গেলে আমাকে দশম ঘরের দিকে ফোকাস দিতে হবে। দেখুন, দশম ঘর হচ্ছে আলটিমেট কর্ম, আপনারা সবাই জানেন। দেখুন, কোনো চার্ট বিশ্লেষণ করতে গেলে সবার প্রথমে পাই দিতে দিতে হয় লগ্নকে, কারণ হচ্ছে লগ্ন হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই লগ্ন নিয়ে, লগ্নের অজানা রহস্য নিয়ে আমি একটা কমিউনিটি পোস্টে একটা ব্লগ লিখেছি, আপনারা অবশ্যই পড়বেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এবং পড়ার পর অবশ্যই আপনার মতামতটা কিন্তু শেয়ার করবেন। আপনার কমিউনিটি পোস্টে শেয়ার সেকশনে যাবেন, সেখানে দেখবেন অনেক ব্লগ আছে, লেখা আছে, সেগুলো আপনি পড়ে কিন্তু অনেক নলেজ আপনি গ্যাদার করতে পারবেন, এবং আপনার মতামত কিন্তু অবশ্যই দেবেন, কিন্তু শুধু বললে হবে না, কিন্তু ভালো লাগলো খারাপ লাগলো যা লাগলো মনে, সেটা কিন্তু লিখবেন।
এবার চলে আসি আলোচনা। দেখুন, লগ্নকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, লগ্নের পর কাকে প্রায়োরিটি দিতে হবে? মানে লগ্ন থেকে ইম্পর্টেন্ট কে ফোর্থ হাউস, ফোর্থ হাউস থেকে ইম্পর্টেন্ট কে সেভেন্থ হাউস, সেভেন্থ হাউস থেকে ইম্পর্টেন্ট কে টেন্থ হাউস, টেন্থ হাউস হচ্ছে আলটিমেট কর্মা, কর্মের ক্ষেত্রে পরিবেশ। সে আপনি জব করেন, সে আপনি প্রফেশনাল যে কোনো ফিল্ডে রয়েছে, আপনি ব্যবসা করেন, আপনি স্কিল পার্সন, আপনি গৃহবধূ, আপনি স্টুডেন্ট, আপনি বেকার, হোয়াট এভার, আপনার কর্মের ক্ষেত্রে আপনি যে প্যাটার্নের সঙ্গে জড়িত থাকুন না কেন, সবকিছু কর্মের ক্ষেত্রে পরিবেশ কিন্তু দশম ঘর। শুধু দশম ঘর কি কর্মক্ষেত্রে পরিবেশ? না, দশম ঘর হচ্ছে আপনার আইডেন্টিটি। সমাজ আপনাকে কি চোখে দেখে সেটা হচ্ছে দশম ঘর। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে কি চোখে দেখে সেটা হচ্ছে দশম ঘর। অনেকে জানেন তো খুব কঠিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে, কিন্তু সবাই দেখে ভাবে কি এ পরিশ্রম করে না। দ্যাট ইজ, এটা কারণ দশম ঘরে গ্রহরা যে গ্রহরা রিফ্লেক্ট করছে তার উপর। আবার এরকম অনেকে আছে কিছুই পরিশ্রম করে না, কিন্তু সবাই ভাবে বাবা খুব খাটে, বাবা খুব খাটে, কিন্তু আচ্ছা ফাঁকিবাজ, এটাও কিন্তু দশম ঘর। আবার অনেকে আছে যেমন বুধের মতো গ্রহ বা শুক্রের মতো গ্রহ বা রবির মতো গ্রহ যখন, বা চন্দ্রের মতো গ্রহ যখন দশম ঘরে যখন বসে থাকে, তার সে যদি চাকরিজীবী হয়, লাইফের সেকেন্ড হাফে তার কোনো কাজ থাকে না, মানে লাঞ্চের পর তার কাজটা কিন্তু হালকা হয়ে যায়, এটাও কিন্তু দশম ঘর। ঠিক আছে, তো দশম ঘরের পজিশনের দিকে দেখতে হবে। তারপর হচ্ছে আরো গভীর বিশ্লেষণের জন্য ষষ্ঠ ঘরকে দেখতে হবে, যারা চাকরি করছে তাদের জন্য, এবং সপ্তম ঘর হচ্ছে মেষ রাশি, যারা ব্যবসা করছে তাদের জন্য। সবশেষে কিন্তু গোচরে শনির অবস্থানের উপর ডিপেন্ড করবে আপনার মে 2026 আপনার কর্মের লাইফ কেমন যাবে। দেখুন, বর্তমানে হচ্ছে আপনার দশম ঘর হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ অ্যাক্টিভ নয় মানে, অ্যাক্টিভ নয় মানে কি? অ্যাক্টিভ নয়, অ্যাক্টিভ নয় মানে, অ্যাক্টিভ নয় মানে কি? অ্যাক্টিভ নয় মানে হচ্ছে মেজর ইভেন্ট হবে না, কর্মক্ষেত্রে মেজর কোনো ইভেন্ট হবে না। ঠিক আছে, দশম ঘর অ্যাক্টিভ না হলে কর্মক্ষেত্রে মেজর ইভেন্ট হবে। ইভেন্ট কিন্তু সবসময় আমাদের জীবনের সঙ্গে ঘটে, প্রত্যেকটা সেকেন্ডে ঘটছে। কিন্তু দশম ঘর যখন বৃহস্পতি শনি তারা অ্যাক্টিভ হয়, তখন এমন ইভেন্ট হবে যেটা আমাদের সারা জীবন মনে থাকে, বা লাইফ চেঞ্জিং ইভেন্ট। ক্লিয়ার? লাইফ চেঞ্জিং ইভেন্ট হবে কিন্তু। ওকে, ঠিক আছে, তো দশম ঘর কিন্তু অ্যাক্টিভ নয়। হ্যাঁ, দেখুন, এবার এবার দেখুন, যদি আপনার তুলা রাশি হয়, তাহলে কিন্তু দশম লর্ড অ্যাক্টিভ। কেন? দশম আপনার দশম লর্ডকে চন্দ্র, কর্কট রাশি চন্দ্র। হ্যাঁ, এবার তুলা রাশিতে চন্দ্র বসে আছে, আপনার তুলা রাশি, তো তাহলে দশম লর্ড তুলা রাশি। কর্কট রাশি মানে লর্ড কে? চন্দ্র। তুলা রাশিতে চন্দ্র আছে, চন্দ্র কিন্তু অ্যাক্টিভ। গোচরে যখন বৃহস্পতি শনি যখন যেভাবে অবস্থান করে এবং যেভাবে দৃষ্টি দেয়, তখন সেই ঘর কিন্তু অ্যাক্টিভ করে। অর্থাৎ বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টির তুলাতে বলছে আপনার দশম লর্ড অ্যাক্টিভ। ধরুন আপনার তুলা লগ্ন, ঠিক আছে, তুলা রাশি নয়, তাহলে আপনার যে রাশি, যে রাশি, হ্যাঁ, যে রাশি, ঠিক আছে, সেই রাশির ভিত্তি কিন্তু ডিপেন্ড করবে, এবং আপনার সেই রাশিটাকে অ্যাক্টিভ হতে হবে বৃহস্পতি এবং চন্দ্রের দ্বারা, তাহলে কর্মক্ষেত্রে মেজর ইভেন্ট হবে। আর যদি আপনার তুলা রাশি হয় বা তুলা লগ্ন একই হয়, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে মেজর ইভেন্ট হবে। মেজর ইভেন্ট মানে চাকরির ক্ষেত্রে পটভূমিকা চেঞ্জ হবে, নতুন চাকরি প্রাপ্তি হতে পারে, বা নতুন ব্যবসা স্টার্ট হতে পারে, চাকরি থেকে ব্যবসা, বা ব্যবসা থেকে চাকরি, চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হতে পারে। আবার চাকরির ক্ষেত্রে কিন্তু মানে ডাউনফলও হতে পারে, চাকরি কিন্তু চলেও যেতে পারে। কেন হচ্ছে আপনার মন কিন্তু অ্যাক্টিভ, চন্দ্রের দ্বারা মন অ্যাক্টিভ। ক্লিয়ার হয়েছে? আমি বোঝাতে পেরেছি? ঠিক আছে, এবার এই দশম ঘরে কিন্তু কোনো গ্রহের অবস্থান নেই। ঠিক আছে, এটা একটা দিক, দশম ঘরে কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু দশম লর্ড অ্যাক্টিভ। কাজের ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্ন গুলো কিন্তু আসবে। এর জন্য বলি, দেখুন একটা কথা আছে, গোচরে আপনার ব্যক্তিগত জন্মছকে যে গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশা চলছে, তার উপর কিন্তু রাশি ফলাফলের তারতম্য ঘটে। তার কারণ হচ্ছে গোচরে বৃহস্পতি শনি রাহু কেতুর মতো ধীর গতি সম্পূর্ণ গ্রহরা, এবং আরো যে পাঁচটি দ্রুত গতি সম্পূর্ণ গ্রহরা যখন আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহদের অ্যাক্টিভ করে, তখন কিন্তু ডেইলি ইভেন্ট হয়, মান্থলি ইভেন্ট হয়, এবং ইয়ারলি ইভেন্ট হয়। এর জন্য রাশিফল একটা এভারেজ আলোচনা। ওকে, ঠিক আছে, তো দশম লর্ড অ্যাক্টিভ, কর্মক্ষেত্রে কিন্তু ইভেন্ট হতে পারে। ঠিক আছে, কর্মক্ষেত্রে ইভেন্ট হওয়ার চান্স আছে, চাকরির ক্ষেত্রে পটভূমিকা চেঞ্জ হবে, ব্যবসার ক্ষেত্রে পটভূমিকা কিন্তু চেঞ্জ হতে পারে। হয়ে গেল দশম ঘর। ঠিক আছে, এবার চলে যাই যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে। আপনার চাকরির ঘর কি? মীন রাশি, ষষ্ঠ ঘর। তো ষষ্ঠ ঘর যথারীতি অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? শনি মহারাজ অবস্থান করছে, ষষ্ঠে শনি বসে রয়েছে, অ্যাক্টিভ। ষষ্ঠ ঘর কি? পরিশ্রমের ঘর। ষষ্ঠ ঘর কি? সেবা ঘর। ষষ্ঠ ঘর কি? রোগের ঘর। ষষ্ঠ ঘর কি? শত্রুর ঘর। ষষ্ঠ ঘর কি? ইনিশিয়াল অসুস্থ ঘর। ষষ্ঠ ঘর কি? ঋণের ঘর। তাই না? ষষ্ঠ ঘর কি? ডেইলি অ্যাক্টিভিটির ঘর। অর্থাৎ এইসব ঘরগুলোকে শনি অ্যাক্টিভ করে রেখেছে। আপনার যদি পুরোনো কোনো শত্রুতা কারোর সাথে থাকে, সেটা অবসান হবে। যদি শত্রুতা না থাকে, নতুন শত্রুতা শুরু হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আপনি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
ক্লিয়ার? আপনি অসুস্থ যদি আগে যদি থাকেন এখন সুস্থ হয়ে যাবেন, নাহলে ইনিশিয়াল কোনো অসুখ বিসুখ হতে পারে। তো বাই দ্য ওয়ে ছেড়ে দিন। এখন চ্যাপ্টার হচ্ছে আমি চাকরির ক্ষেত্রে বলি, আপনার ষষ্ঠ ঘর একটি নতুন চাকরি পাওয়ার চান্স আছে। চাকরির ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে, একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি হতে পারে, চাকরির ক্ষেত্রে অসম্ভব চাপ সৃষ্টি হয়। কারণ ষষ্ঠে শনি না প্রচুর চাপ সৃষ্টি করে, শুধু চাকরির ক্ষেত্রে নয়, যারা ব্যবসা করছে বা প্রফেশনাল ফিল্ডে আছে তাদের ক্ষেত্রেও চাপ সৃষ্টি করে। দেখুন, একটা শনির না একটা প্যাটার্ন আছে, প্রত্যেকটা প্ল্যানেটের একটা প্যাটার্ন আছে, শনির কিন্তু একটা প্যাটার্ন আছে। শনি যখন রাশি থেকে পঞ্চমে যখন গেছিল, আপনি প্রচুর সময় নষ্ট করেছেন ওই সময়, যে কোনো কারোর কাজে, নয় প্রেমে প্রেমে ব্যস্ত, নাহলে রিলেটিভদের সঙ্গে কোনো কাজে ব্যস্ত ছিলেন, নাহলে পার্সোনাল লাইফে এমন কাজ ছিল যে আপনি কর্মক্ষেত্রে সেইভাবে ফোকাস করতে পারেন। ক্লিয়ার? পঞ্চম ঘর যখন শনি অ্যাক্টিভ করে তখন কিন্তু প্রচুর সময় নষ্ট করা, বা আপনি কোনো লার্নিং প্রসেসের মধ্যে ছিলেন, ঠিক আছে? পঞ্চম ঘর যখন কুম্ভ রাশিতে যখন শনি ছিল সেই সময় কিন্তু সেই ব্যাপারটা হয়েছিল, কোনো না কোনো কারণে, সে ফ্যামিলি ইস্যু হোক, হ্যান ইস্যু হোক, আপনি কর্মে সেইভাবে ফোকাস দিতে পারেননি, আর দোষ দিয়ে গেছেন ভগবানের উপর। ক্লিয়ার না? এবার ষষ্ঠে যখন শনি এসছে মীন রাশিতে, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করবে, অবস্টাকল দেবে লাইফে। লাইফে প্রত্যেকটা পদে পদে বাধা, সেই বাধাগুলোকে আপনাকে কিন্তু টপকে 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 কিন্তু যেতে হবে, সে চাকরি হোক বা ব্যবসা হোক। তারপরে শনি যখন সপ্তমে প্রবেশ করবে মেষ রাশিতে, মেষ রাশিতে শনি কিন্তু দিক বলে আপনাকে, আপনার কিন্তু ভাগ্যের দরজা কর্মক্ষেত্রের জন্য খুলে দেবে। শনির প্যাটার্ন বুঝতে পেরেছে? আবার যখন 8 হাউসে যাবে তখন আবার ট্রান্সফরমেশন দেবে, আবার যখন 9 হাউসে যাবে তখন আবার গ্রাফ উঁচু করাবে, আবার যখন 10 হাউসে যাবে আপনাকে রাজা বানাবে। ঠিক আছে? এইভাবে শনি কিন্তু একটা প্যাটার্ন ঘুরতে থাকে, আমরা এই প্যাটার্নটা যদি বুঝতে না পারি আমরা জীবনে হোঁচটকে। যাই হোক, যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে কিন্তু পটভূমিকা চেঞ্জ হতে পারে, নতুন চাকরি প্রাপ্তি হতে পারে, এগুলো কিন্তু রয়েছে। কখন হবে কবে হবে সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড। ঠিক আছে? এবার ষষ্ঠ লট কে? ষষ্ঠ লট হচ্ছে বৃহস্পতি। কোথায় বসে আছে? মিথুন রাশিতে, রাশির নবমে বসে আছে। বৃহস্পতি পজিশন কিন্তু যথেষ্ট ভালো। বৃহস্পতি আবার ষষ্ঠ লট হোক, সে কিন্তু আপনার মুন চন্দ্রকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনার চাকরির ক্ষেত্রে ইনভলভমেন্ট বাড়বে, কিন্তু ওই যে চাকরির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। আবার শনির সাথে কিন্তু মঙ্গল অবস্থান করছে 11ই মে পর্যন্ত। শনি মঙ্গলের যুগ করে, বাবা ওরে বাবা ওরে বাবা, একটা ভয় পাওয়ার ব্যাপার আছে। কেন ভয়? দেখুন, গ্রহরা সবসময় লিভিং সিগনিফিকেন্স গুলোকে হান করা, নন লিভিং সিগনিফিকেন্স গুলোকে বাড়িয়ে দেয়। লিভিং সিগনিফিকেন্স মানে কি? আমাদের শরীরে বডি পার্ট বা আমাদের রিলেটিভ। শনি ইকুয়াল টু ভাই, ভাইয়ের সাথে ঝগড়া হতে পারে। শনি ইকুয়াল টু ব্লাড, ব্লাড হতে পারে। শনি ইকুয়াল টু অ্যাক্সিডেন্ট, আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, বা কোমরের নিচে চোট আঘাত লাগতে পারে। বা শনি মঙ্গল, শনি কিন্তু মেষ রাশিতে কিন্তু নিচস্থ, মঙ্গল আবার কিন্তু মকরে, শনি রাশিতে উচ্চস্থ। ওর জন্য আমরা অ্যাস্ট্রোলজিতে শনির যখন রেমেডি করি তখন মঙ্গলের রেমেডি করলে শনির রেমেডি অটোমেটিক হয়ে যায়। হয় কি না? হয়তো, হ্যাঁ, জানেন না নিশ্চয়, এটা শুনেনি। ঠিক আছে? মঙ্গলের রেমেডি করলেই কিন্তু শনির রেমেডি কিন্তু অটোমেটিক হয়ে যায়। যাই হোক, শনি মঙ্গলে 11 তারিখে বন্ধু যোগ কিন্তু কর্মক্ষেত্রে একটু জুট ঝঞ্ঝাট এগুলো ঝামেলা সৃষ্টি করতে পারে, সেই দিকটা কিন্তু আপনাকে মেকআপ রাখতে হবে। আবার ষষ্ঠে মঙ্গল পরাক্রম বাড়বে, আপনার অথরিটি বাড়বে, আপনার মনোবল বাড়বে। ওরে বাবা, আপনার মধ্যে একটু গুন্ডা গুন্ডা ভাব চলে আসবে, আমার এখনই চাই। ষষ্ঠ মঙ্গল তো দর্পক নয়, ষষ্ঠ মঙ্গল এখনই করবে, একটু সাবধানে বাবা, একটু সাবধানে থেকে আস্তে আস্তে করো। হঠাৎ উচ্ছ্বাসা ঠিক নয়, এর জন্যই সহকর্মীদের সাথে গন্ডগোল হতে পারে, এর জন্য ব্যবসার ক্ষেত্রে মহাজনের সাথে বাদ বিতণ্ডা হতে পারে। ওই জন্য এই জন্য ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্টদের কোনো আইটেম বোঝানোর সময় একটা ক্লায়েন্ট যদি এই আইটেম ছেড়ে অন্য আইটেম দেখে, ওই আইটেম ছেড়ে অন্য আইটেম দেখে, ওর জন্য আপনি রাগ হতে পারে। ওর জন্য আপনার ক্লায়েন্টরা একটু দুদিন পর পেমেন্ট দিলে আপনার মাথা গরম হয়ে যেতে পারে, কারণ আপনার মনোবল বৃদ্ধি হবে, পরাক্রম বাড়বে। শনি মঙ্গলের যুগটা এই জন্য সাবধান। তবে আপনার কর্মের কর্মের সাবজেক্ট যদি মার্স রিলেটেড হয়, মার্স রিলেটেড মানে যদি মঙ্গল গ্রহ রিলেটেড কর্ম হয়, আই মিন দ্যাট আপনি কৃষি কাজ করছেন, ওকে, আপনি চাষাবাদের আপনি প্ল্যান্টেশনের সঙ্গে জড়িত, আপনি ল্যান্ড ওরিয়েন্টেড কাজ করছেন, আপনি কনস্ট্রাকশনের কাজ করছেন, আপনি পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, আপনি ইনফরমেশন টেকনোলজি, আপনি ছুরি কাঁচি, আর্মি, পুলিশ, হিট সেক্টর, ঠিক আছে, এইসব বিষয়ের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তো তাহলে কিন্তু কর্মে কিন্তু কোনো বাধা আসবে। ক্লিয়ার? যে চাকরি হোক বা ব্যবসা হোক, কোনো বাধা আসবে। ঠিক আছে? যাই হোক, একটুখানি মেকআপ করুন, একটুখানি প্লিজ মেকআপ করুন। হ্যাঁ, আমার মঙ্গল কিন্তু আপনার সপ্তম লর্ড। মেষ রাশির সপ্তম লর্ড না, শনি কিন্তু কালপুরুষ কুণ্ডলীর দশম লর্ড। তার শনি মঙ্গল কি করছে? হ্যাঁ, যারা ব্যবসায়ী তাদের কিন্তু এগিয়ে রাখছে। ক্লিয়ার? আমি পরের সেকশনে আসি। তবে বৃহস্পতি নবম ঘরে অবস্থান চাকরির ক্ষেত্রে ভাগ্যে সাহায্য পাবেন, এবং যথারীতি বৃহস্পতি দৃষ্টি আপনার রাশিতে এবং লগ্নে রয়েছে, আপনি কিন্তু আপনার কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু ইনভলভমেন্ট যথেষ্ট পরিমাণে বাড়বে, যথেষ্ট পরিমাণে বাড়বে। ক্লিয়ার? চলুন,
এরপরে এবার যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও দেখি, দেখুন নতুন চাকরি প্রাপ্তি হতে পারে, চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে, ট্রান্সফার হতে, এবার কবে হবে, কোন টাইম হবে, কোন মাস হবে, কোন দিন হবে, এটা ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করে। এবার ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে কি, মেষ রাশি অ্যাক্টিভ আছে না, অ্যাক্টিভ নেই। হ্যাঁ, কিন্তু মেষ রাশিতে মাসে প্রথম দিন থেকে রবি বুধ একসাথে অবস্থান করে বুধাদিত্য যোগ করবে। বুধাদিত্য যোগ কি, বুধাদিত্য যোগ কটা রাশিতে হয়, মেষ রাশিতে হয়, মিথুন রাশিতে হয়, সিংহ রাশিতে হয়, হ্যাঁ, আর কন্যা রাশিতে, এই চারটে রাশিতে হয়। আমরা সবাই ভাবি 12টা রাশিতেই হবে, রবি বুধ থাকলে হয় না, এই চারটে রাশিতেই বুধাদিত্য যোগ হয়। মেষ রাশিতে অতি উত্তম, কন্যা রাশিতে অতি উত্তম, ঠিক আছে, অতি উত্তম। আর মিথুন আর লিওতেও মোটামুটি উত্তম, উত্তম। হ্যাঁ, কিন্তু অতি উত্তম এগুলো। মেষ রাশিতে উত্তম। বুধাদিত্য যোগ আপনার সৃজনশীলতা বৃদ্ধি করাবে, বিচক্ষণতা বাড়াবে, ইন্টেলেকচুয়াল মাইন্ড বৃদ্ধি করাবে, তার সাথে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে। আপনি চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, আপনি উচিত সিদ্ধান্ত নিয়ে কর্মক্ষেত্রকে নিজে গ্র্যাপে নিয়ে আসতে পারবেন। কারণ হচ্ছে আপনার মনটা কিন্তু এই মাসে অনেকগুলো গ্রহ দ্বারা প্রভাবিত হবে, এটা কিন্তু সামলে নেবেন। কিন্তু আমি কিন্তু পরের সেকশনে আলোচনা করব মানসিকভাবে নিজেকে কিভাবে প্রস্তুত রাখবেন মে 2026-এ। ক্লিয়ার? তো আপনার ব্যবসার ক্ষেত্রে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার ব্যবসায়ী যারা যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। এছাড়া আপনার ব্যবসা যদি সরকার রিলেটেড হয়, গভর্নমেন্ট রিলেটেড হয়, আপনার ব্যবসা যদি উচ্চ বেসরকারি প্রোডাক্টের মানে সংস্থার সঙ্গে ব্যবসা করেন, বা আপনি যদি রবি গ্রহ রিলেটেড সাবজেক্টের সঙ্গে যদি ব্যবসা করেন, হিট সেক্টর, হিট আইটেম, সোলার সেক্টর, মেডিসিন বা এসব রিলেটেড যদি আপনার ব্যবসা হয়, ওকে, চলো গুড, অসুবিধা নেই। আবার বুধ বসে আছে, বুধ কিন্তু ন্যাচারাল ব্যবসা করো। আবার বুধ ইকাল টু দ্বাদশ লর্ড সেই বুধ যথারীতি আপনার সপ্তমে বসে আছে, মানে আপনি যদি ফরেন রিলেটেড ব্যবসা করেন, ফরেন কারেন্সি করেন, শেয়ার মার্কেট করেন, ইনভেস্টমেন্ট করেন, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করেন, প্রফিটেবল আছে। এছাড়া 11ই মে পর কিন্তু এই মঙ্গল কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে, সপ্তম লগ্ন সপ্তমে মঙ্গলের সাথে কিন্তু রবির একটা কানেকশন, আপনার মনোবল বৃদ্ধি পাবে, চাহিদা বৃদ্ধি পাবে, আপনি দারুণ সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে নিতে পারেন, এই পসিবিলিটি গুলো কিন্তু আছে। সুতরাং চাকরিজীবীদেরও ভালো আছে, ব্যবসায়ীদেরও কিন্তু আস্তে আস্তে 11ই মে পর আরো ভালো হবে। দেখুন আরেকটা কথা বলি, হ্যাঁ, সবই ভালো তো হয় না, তার মধ্যেও কিন্তু একটা খারাপ আছে। কি খারাপ আছে? শনি কিন্তু তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম ঘরে দিয়েছে, অষ্টম ঘরে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। মন দিয়ে শুনবেন, কিন্তু অষ্টম ঘরে অ্যাক্টিভ। অষ্টম ঘর কি, হাউস অফ ট্রান্সফরমেশন। অষ্টম ঘর কি, সরো। অষ্টম ঘর কি, সাডেন লস। অষ্টম ঘর কি, সাডেন গেন। ঠিক আছে, এগুলো জীবনে হয়। ট্রান্সফরমেশন সবসময় দুঃখ সুখ দিয়ে আসে না, ট্রান্সফরমেশন দুঃখ দিয়ে আসে। আহ, আপনি হাজার হাজার মানুষের জীবনী পড়ুন, তার যাদের জীবনে যারা জীবনে সবচেয়ে বড় জায়গায় পৌঁছেছে, বড় সিদ্ধান্ত নিয়ে বড় জায়গায় পৌঁছেছে, সবার জীবনে ট্রান্সফরমেশন এসেছে। দুঃখের পর তারা সেই দুঃখের মধ্যে চিন্তা করেছে, সাধনা করেছে, নিজের অধ্যবসায় করেছে, নিজের চেতনাকে বিকাশ করেছে, তারপরে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা আর পেছনে ফিরে তাকায়নি। কারণ সেই সময় অষ্টম করে অ্যাক্টিভ ছিল। তাদের ভেতরে যে চেতনা আছে, সেই চেতনা স্তরকে শনি কিন্তু বৃদ্ধি করিয়েছিল, সেই চেতনার দ্বারা তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে। ক্লিয়ার? হ্যাঁ, সেটা কিন্তু আপনার ক্ষেত্রেও সম্ভব। সুতরাং ট্রান্সফরমেশন কিন্তু আসবেই। তার আগে একটা ছোট্ট অনুরোধ, আমি চ্যানেলে একটা মেম্বারশিপ রেখেছি অনলি ফর 59, আপনারা মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে কি কি সুবিধা পাবেন? আমার এই ভিডিওগুলোর অ্যাক্সেস সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এছাড়া আমি সপ্তাহে 2 দিন কিন্তু লাইভে আসি। হ্যাঁ, আপনারা সরাসরি আমাকে জেনারেল গাইডেন্স প্রশ্ন করতে পারেন, বা সরাসরি আপনার সঙ্গে কথা হতে পারে, বা কমেন্টে কিন্তু আপনি পোস্ট করলে আমি কিন্তু রিপ্লাই দেবো। এছাড়াও কিন্তু আপনার জন্য স্পেশাল কন্টেন্ট থাকবে, স্পেশাল ভিডিও থাকবে। এছাড়াও কিন্তু আপনার জন্য স্পেশাল কমিউনিটি পোস্ট থাকবে, যেখানে গ্রহদের বিস্তারিত ব্যাখ্যা থাকবে। এতগুলো সুযোগ আছে অনলি ফর 59, যে কোনো দিন কিন্তু ক্যান্সেল করে দিতে পারেন, প্লিজ নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, অষ্টম ঘরে অ্যাক্টিভ রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। চাকরি ক্ষেত্রে ট্রান্সফার হতে পারে, চাকরি থেকে বসেও যেতে পারেন। কিন্তু আপনার ভয় পেয়ে গেলেন না, কিন্তু আপনার নবম ঘরে কিন্তু অ্যাক্টিভ আছে। বৃহস্পতি কিন্তু নবম ঘরে অ্যাক্টিভ করে রেখেছে। নবম ঘরে অ্যাক্টিভ এটাই কাজ। আপনার চাকরি ক্ষেত্রে চাকরি চলে গেলেও কিন্তু আপনি চাকরি পাবেন। ব্যবসার ক্ষেত্রে একটু লো হয়ে গেলেও কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে তারপরে আপনি পরিস্থিতি মেকআপ করতে পারবেন, ভাগ্যের সাথে। যতই অষ্টম ঘর অ্যাক্টিভ করুক না কেন, নবম ঘর যখন অ্যাক্টিভ থাকে সবকিছু হয়ে যায়। নবম ঘর হচ্ছে ডিভাইন, আমাদের আকাশ তত্ত্ব হচ্ছে নবম ঘর, আমাদের পিতৃপুরুষের আশীর্বাদ নবম ঘর, মা ভগবতীর আশীর্বাদ হচ্ছে নবম ঘর, ঠিক না? হ্যাঁ, তো তাদের আশীর্বাদ যখন থাকে হবে, ট্রান্সফরমেশন আসবে, কঠিন পরিশ্রম করতে হবে, কিন্তু ওভারকাম আমি করতে পারবো শেষ পর্যন্ত। মনটা খুশি হয়ে গেল না? এছাড়াও আপনার কর্মা যদি অষ্টম ঘর রিলেটেড হয়, মানে আপনি পৈতৃক সম্পত্তি মারফত ইনকাম করছেন, আপনি ইন্স্যুরেন্স প্রোডাক্টের সঙ্গে জড়িত, আপনি ইনফরমেশন টেকনোলজির সঙ্গে জড়িত, আপনি অ্যাস্ট্রোলজির সঙ্গে জড়িত, আপনি রিসার্চের সঙ্গে জড়িত, আপনি ডক্টর পেশার সঙ্গে জড়িত, আপনি মাটির নিচের তলা দ্রব্যের সঙ্গে জড়িত, এছাড়া আরো অনেক কিছু আছে।
অত মনে পড়ছে না এখন। ঠিক আছে, গুগলে সার্চ করে নেবেন বা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, তাহলে অষ্টম রিলেটেড সাবজেক্ট গুলো বলুন, আমি লিখে দেবো আপনাদের। ঠিক আছে, অষ্টম এইসব কর্মের সাবজেক্টের সঙ্গে যদি আপনার কর্ম যদি জড়িত হয় তাহলে কিন্তু ভালো হবে। দেখুন অষ্টম কিন্তু সাডেন ইভেন্ট হওয়া, সাডেন লস আবার সাডেন গেইন, এরকমও হতে পারে আপনার কাছে কিন্তু হঠাৎ একটা সুযোগ চলে এলো চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, এটাও কিন্তু হতে পারে। সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করবে। দেখুন আলটিমেট চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, তবে মন মানসিকতা একটু পরিবর্তন হয়ে, একটু বলছি কারণ অষ্টম ঘর অ্যাক্টিভ হয়ে আছে, তাছাড়া চন্দ্রের সঙ্গে অনেকগুলো গ্রহের সম্পর্ক আছে, তো চাকরি ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে। এবার গোচরে শনির অবস্থান, শনি কিন্তু ষষ্ঠ ঘরে অ্যাক্টিভ, অষ্টম ঘরে অ্যাক্টিভ আমি বলে দিলাম। এছাড়াও শনি কিন্তু আপনাকে দ্বাদশ ঘর অ্যাক্টিভ করে রেখেছে। দ্বাদশ ঘর অ্যাক্টিভ মানে আপনার কর্ম যদি সে চাকরির ক্ষেত্রে সাবজেক্ট হোক বা ব্যবসার ক্ষেত্রে সাবজেক্ট হোক, ইনভেস্টমেন্ট সেক্টর, ফরেন সেক্টর বা হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, ঠিক আছে, বা আপনি ফরেনে রয়েছেন দিয়ে ঠিক আছে, বা ফরেন দ্রব্যের সঙ্গে জড়িত বা ফরেন কারেন্সির সঙ্গে জড়িত, ঠিক আছে, বা আপনি জন্মস্থান থেকে দূরে থাকেন সেখানেও যদি থাকেন, ঠিক আছে, বা আপনাকে জন্মস্থান থেকে দূরে কোথাও হতে ট্রাভেল করতে হতে পারে, এই সব বিষয় কিন্তু হতে পারে, বা এই সব ব্যবসা, এইসব কর্মের সাবজেক্টের সঙ্গে যদি আপনার কর্ম জড়িত থাকে ওকে হবে। কিন্তু আবার আপনি যদি দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকেন যে আমি ফরেনে যাব, আপনি বিদেশে যাব, আমি জন্মস্থান থেকে দূরে যাব, বা আমি ফরেন সংস্থায় যাব, বা ফরেন কারেন্সি আমি গেইন করব, বা ইনভেস্টমেন্ট সেক্টর বড় বিনিয়োগ করবো, বা ইম্পোর্ট এক্সপোর্ট করব, এটাও কিন্তু এখন আবার সম্ভব। আবার দ্বাদশ ঘর অ্যাক্টিভ হলে কিন্তু প্রচুর পরিমাণে খরচা হয়, বা আপনার যে কোনো কারোর জন্য কিন্তু হসপিটালে যেতে হতে পারে, সেটা আপনি নিজের জন্য হোক বা তার জন্য। ঠিক আছে, হ্যাঁ, দ্বাদশ ঘর একটা। এছাড়াও শনি কিন্তু তৃতীয় ঘর অ্যাক্টিভ করে রেখেছে ধনুরাশি, এর জন্যই আমি আপনাকে বললাম আপনার থার্ড হাউস ধনুরাশিতে ব্যক্তিগত জন্ম থেকে কোন গ্রহ অবস্থান করছে আমি অবশ্যই ব্যাখ্যা দেবো, রেজাল্ট বলে দেবো কমেন্ট সেকশনে। এই ধনুরাশিতে গিয়ে ধনুরাশি অ্যাক্টিভ, ধনুরাশিতে থার্ড হাউস একটা হাউস অফ কমিউনিকেশন, আপনার এই সময় কমিউনিকেশন বৃদ্ধি হবে, আপনার লট অফ শর্ট ট্রাভেলিং হতে পারে। আর ধনুরাশি হচ্ছে সিবলিংস, আপনার সিবলিংসদের জীবনে কিন্তু বড় মাপের পরিবর্তন হতে পারে, এমন হতে পারে সিবলিংসরা আপনাকে প্রফেশনে সাহায্য করলো। এছাড়া আপনি থার্ড হাউস রিলেটেড কর্মের সাথে যদি জড়িত থাকেন, আপনি যদি লেখালেখি কোনো পাবলিশার্স এর সঙ্গে জড়িত থাকেন, বা আপনি স্পোর্টস বা মিডিয়া সেক্টরের সঙ্গে জড়িত, বা আপনি ফ্র্যাঞ্চাইজি বা কমিশন ভিত্তিক কাজের সঙ্গে জড়িত, তাহলে কিন্তু অবশ্যই প্রফিটেবল হবে। বা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে জড়িত কর্মের সাবজেক্ট, তাহলেও কিন্তু প্রফিটেবল হবে। যদি না হয় সিবলিংসদের লাইফে লট অফ চেঞ্জ আসবে, সিবলিংসরা আপনাকে হেল্প করতে পারে, বা আপনার কমিউনিকেশন নতুন যোগাযোগের মাধ্যম হতে পারে, বা লট অফ শর্ট ট্রাভেলিং হবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, আপনার ডান হাতে কিন্তু চোট আঘাত লাগতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক, যোগাযোগের মাধ্যম কিন্তু আপনার বৃদ্ধি হবে, বা আপনি থার্ড হাউস রিলেটেড কর্মের সঙ্গে জড়িত থাকলে ভালো হবে, কারণ তৃতীয় ঘর হচ্ছে ডবল অ্যাক্টিভ এখন। তো আফটার অল কিন্তু কর্মের ক্ষেত্রে ভালো, কিন্তু এখানে একটা কথা আছে, যদি আমরা মীন রাশিতে কেতু অবস্থান করে, বা কন্যা রাশিতে কেতু অবস্থান করে, বা ধনু রাশিতে কেতু অবস্থান করে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে ডাউনফল আছে, প্রচন্ড পরিমাণে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে। বা জুপিটারের মতো গ্রহ যদি ব্যক্তিগত জন্মছকে কুম্ভ রাশিতে আসে তাহলে কিন্তু ফল ডাউন আছে, এটা কিন্তু বলে দিলাম আমি। এর জন্য ব্যক্তিগত জন্মছক অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া যদি বৃহস্পতি, শুক্রের মতো, রবির মতো গ্রহ যদি মীন রাশি বা কন্যা রাশি বা ধনু রাশিতে থাকে তাহলে কিন্তু প্রফিটেবল হবে। মনে হচ্ছে না আমি খুব তাড়াতাড়ি বলছি, আসলে না, আপনাদের সময় তো অনেক মূল্যবান, আমার কাছে প্রচুর সময় আছে, ওর জন্য তাড়াতাড়ি বলি। ঠিক আছে, আর শর্টকাট পদ্ধতিতে কিভাবে বলবো বলুন? শর্ট এমনিতে তো রাশিফল একটা এভারেজ আলোচনা, তারপরে যদি শর্টকাট পদ্ধতিতে মরি তাহলে তো কিছুই হবে না ভাই, হ্যাঁ, কিছুই মিলবে না। হ্যাঁ, ওই গল্পে গরু গাছে ওঠার মতো, সেই পাল্লা তো আমি নয়। আর আমি তো আংটি দাদু নই, হ্যাঁ, সবাইকে ভয় দেখিয়ে আংটি বিক্রি করাবো, হ্যাঁ, সবাইকে ভয় দেখিয়ে গল্পের কাছে তোরাবো। আমি ভাই ওই সাজিয়ে গুছিয়ে বলি, হ্যাঁ, সব মানুষরা বুঝতে পারে, সব মানুষের ভগবান ব্রেন দিয়েছে, হ্যাঁ, সবাই বুঝতে পারে। হ্যাঁ, এটা এমন কোনো রকেট সায়েন্স নয় যে অ্যাস্ট্রোলজি যে বুঝবে না। এটা আমাদের মুনি ঋষিরা, আমাদের ট্র্যাডিশনের লোকেরা এগুলো তৈরি করে দিয়ে গেছে, যাদের রক্ত আমাদের শরীরে বুঝে, সুতরাং আমরা কেন বুঝবো না? হ্যাঁ, আমরা পুরো ওয়ার্ল্ডকে শিখিয়েছি, আর আমরা নিজেদের লোককে গল্পে গরু গাছে ওঠার মতো করবো? তা তো নয়, বলুন, তার জন্য একটু সময় লাগে আমার বেশি। যাই হোক, কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি ঠিক আছে, তবে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর কিন্তু ডিপেন্ড করবে। এবার অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করে, অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে সেকেন্ড হাউস দেখতে হবে। সেকেন্ড হাউস হচ্ছে অর্থ কতটা রোজগার করবো, কতটা সঞ্চয় করবো, বা অর্থ পরিমাণ কত হবে। সেকেন্ড হাউসের পর কিন্তু ইলেভেন্থ হাউসকে দেখতে হবে। ইলেভেন্থ হাউসে কিন্তু সোর্স অফ ইনকাম, তারপরে গোচরে শুক্রের অবস্থা। দেখো সেকেন্ড হাউসে কিন্তু এই মাসে কিন্তু সেকেন্ড হাউস কিন্তু অ্যাক্টিভ নয়। সেকেন্ড হাউসে কত পরিমাণ অর্থ রোজগার, কতটা সঞ্চয় হবে, সেকেন্ড হাউস কিন্তু অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ নয় মানে অর্থনীতি যেইভাবে চলছিল সেইভাবে চলবে। কিন্তু মঙ্গল শনির সঙ্গে থাকলে 11ই মে পর্যন্ত মঙ্গল কিন্তু ষষ্ঠে থাকবে। সেকেন্ড লর্ড ষষ্ঠে মানে চাকরির মাধ্যমে অর্থ প্রাপ্তি, সেটাও কিন্তু নির্দেশ দিচ্ছে। আর কি হবে? সেকেন্ড হাউসে কোন গ্রহের দৃষ্টি আছে? শুক্রের দৃষ্টি আছে। শুক্র হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী। শুক্র 14ই মে বৃষ রাশিতে অবস্থান করে কিন্তু আপনার যথারীতি কিন্তু সেকেন্ড হাউসে কিন্তু দৃষ্টি দেবে। শুক্রের দৃষ্টির ফলে কিন্তু আপনার অর্থ সঞ্চয় হবে, অর্থ রোজগার বাড়বে, অর্থের পরিমাণ কিন্তু বাড়বে। আবার শুক্র রিলেটেড কর্মের সঙ্গে যদি জড়িত থাকেন, মানে শুক্র রিলেটেড সাবজেক্ট মানে ফিনান্স প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, আর্ট প্রোডাক্ট, বা লাক্সারি আইটেম, বা কম্পিউটার, বা কাপড়ের দ্রব্য, বা
ফাইন্যান্স বা মেডিকেল সিস্টেম, ঠিক আছে, হ্যাঁ, তো বা ব্যাংকিং, হ্যাঁ, বা ওমেন প্রোডাক্ট, এইসব বিষয়ের সঙ্গেও যদি আপনার কর্ম জড়িত থাকে তাহলেও কিন্তু অনেক প্রফিটেবল হবে। ঠিক আছে, আবার শুক্রের দৃষ্টি কিন্তু পড়ছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার শুক্রের দৃষ্টি শুক্র কি করবে, আই মিন দা 14ই মে পর কিন্তু আপনার নবমে প্রবেশ করে বৃহস্পতির সঙ্গে শুক্রের একটা সম্পর্ক হবে। বৃহস্পতি মানে জীব, মানে আমি বা আপনি, শুক্র হচ্ছে অর্থ, মানে হচ্ছে আমার বা আপনার হাতে কিন্তু অর্থ চলে আসবে। আবার এইদিকে কিন্তু রবি কিন্তু যথারীতি কিন্তু আপনার অষ্টম ঘরে পড়বে, রবির দৃষ্টি কিন্তু যথারীতি 15 তারিখের পর থেকে কিন্তু আপনার সেকেন্ড হাউসে পড়বে। রবি মানে কি সরকার, রবি মানে কি গভর্নমেন্ট, আপনি যদি সরকারি কাজ করেন বা গভর্নমেন্টের সঙ্গে কাজ করেন, রবি মানে উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান সঙ্গে যদি জড়িত থাকেন তাহলেও কিন্তু অর্থ কিন্তু আসবে আপনার। কিন্তু রবির দৃষ্টি কিন্তু অর্থ সঞ্চয় হতে একটু কম করে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। তাছাড়া রবির সঙ্গে কিন্তু জোড়ায় জোড়ায় বুধ কিন্তু ঢুকবে। বুধের দৃষ্টি, বুধ 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 মানে দ্বাদশ লর্ড, বুধ মানে নবম লর্ড, মানে ভাগ্যের লর্ড। সে আপনার সেকেন্ড হাউসে দিচ্ছে। আপনার কর্ম যদি পিতার সঙ্গে জড়িত হয় বা আপনার আধ্যাত্মিক কোনো অকাল্ট সায়েন্সের সঙ্গে জড়িত, বা আপনাকে লং ডিস্টেন্স ট্রাভেল করতে হতে পারে, তো করতে হয় কর্মের জন্য, তাহলেও কিন্তু আপনার অর্থনৈতিক হবে। বুধের দৃষ্টি সেকেন্ড হাউসে পড়ার পরে আপনার আর্থিক অনটন হবে না, হবে না, হবে না। আর এখানেই একটা ম্যাজিক আছে। বুধ কি করবে, 15 তারিখে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশি কার ঘর, শুক্রের ঘর। ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, হ্যাঁ, বৃষ রাশি হচ্ছে শুক্রের ঘর। শুক্রের ঘর। শুক্র কি করবে, 14 তারিখে মিথুন রাশিতে চলে যাবে, নবম ঘরে। শুক্র হচ্ছে কিন্তু মিথুন রাশিতে বুধের ঘরে চলে যাবে। আবার বুধ কিন্তু শুক্রের ঘরে, তার মানে হচ্ছে আমি আপনার ঘরে, আপনি, আমি আপনার ঘরে, আপনি আমার ঘরে, তাই তো। বুধ হচ্ছে বৃষ রাশিতে শুক্রের ঘরে, আবার শুক্র কিন্তু মিথুন রাশিতে বুধের ঘরে। তাহলে দুটোর মধ্যে এক্সচেঞ্জ হবে। তাহলে আমরা কি ধরতে পারি, 15 তারিখে বা শুক্রকে বৃষ রাশিতেও ধরতে পারে, আবার বুধকে কিন্তু মিথুন রাশিতে ধরতে পারে। সুতরাং আলটিমেট শুক্র এবং বুধের দুটো দৃষ্টি কিন্তু আপনার সেকেন্ড হাউসে বলবো, অর্থনৈতিক সঞ্চয় হবে, পরিমাণ বাড়বে, সবকিছু হবে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারছি। ঠিক আছে, আমার কমেন্ট বক্স অংশে লিখে জানাবেন। আর যদি বেশি বক বক করি সেখানেও লিখবেন যে দাদা আপনি বেশি গেঁজাচ্ছেন। ক্লিয়ার? হ্যাঁ, তো চলে যান সেকেন্ড হাউস কিন্তু আপনার পক্ষে আছে, এদিকে কোনো ইয়ে নেই। তবে 11th হাউসে কিন্তু কেতু অবস্থান করছে। কেতু জানেন তো, ট্রানজিট কেতু আর আপনার ব্যক্তিগত জন্মছকের কেতু, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তবে তফাৎ আছে। তবে ট্রানজিট কেতু যদি আপনার তুলা লগ্ন হয় তাহলে মেষ রাশি, তো সিংহ রাশির ওপর দিয়ে কিন্তু কেতু পাস করছে। দেখুন একটা ঘটনা দেখো, সিংহ রাশি কি, সিংহ রাশি হচ্ছে, সিংহ রাশি কিং কে নির্দেশ করে, রাজাকে নির্দেশ করে, রাজতন্ত্রকে নির্দেশ করে, প্রধানমন্ত্রীকে বা দেশের প্রধানকে নির্দেশ করে। এবার দেখুন কেতু জবে থেকে কিন্তু সিংহ রাশির ওপর দিয়ে পাস করছে। অনেক দেশের সরকার পতন হয়েছে, অনেক দেশের সরকার পড়ে গেছে, অনেক দেশে কিন্তু বিদ্রোহ হয়েছে। ঠিক না? কেন? কিং, কিং, সানের উপর, সান হচ্ছে কিং। ঠিক সেরকম যদি আপনার তুলা লগ্ন হয়, নট রাশি, তুলা লগ্ন হয়, তাহলে কিন্তু আপনার যে বড় দাদা আছে তার কিন্তু লাইফে কিন্তু একটা মেজর চেঞ্জ হবে, আসবে কিন্তু তার লাইফে। হ্যাঁ, ঠিক আছে, এটাও কিন্তু এই ইভেন্টটা যদি আপনার তুলা লগ্ন হয়। এছাড়া 11th হাউস দিয়ে যে পাস করছে, আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে ডিচার্জ হতে পারে, নতুন বন্ধু বান্ধব আসতে পারে, নতুন সোশ্যাল সার্কেল কিন্তু চালু হতে পারে। তাহলে আমি এখন অর্থের কথা বলছি, দেখুন 11th হাউস হচ্ছে। এছাড়াও একটা কথা আছে, চন্দ্র বা লগ্ন থেকে যদি কেতুর মতো গ্রহ একাদশে ভ্রমণ করে খুব ভালো ফল দেয়। চলো এসব পুরানো কথা আছে, চলো ভালো ফল দেয়। ঠিক আছে, চলো ঠিক আছে। তাও কেতু, আপনি যদি কেতু গ্রহ রিলেটেড সাবজেক্টে কর্মের সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু বেশি ভালো ফল দেবে। মোটামুটি কিন্তু 11th হাউসকে আমি কিন্তু অত ভালো পয়েন্ট দিতে পারছি না যতটা আমি সেকেন্ড হাউসকে দিলাম। ক্লিয়ার? ওকে, হ্যাঁ। তো আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে, উপার্জন বাড়বে, সোর্স অফ ইনকাম মোটামুটি থাকবে। তো সেকেন্ড হাউস কিন্তু আপনার, এবার গোচরে শুক্রের অবস্থান, শুক্রের অবস্থান আমি বললাম, শুক্র 14 তারিখে 14ই মে পর্যন্ত বৃষ রাশিতে। তারপরে শুক্রের সঙ্গে বৃহস্পতি, আবার শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ একসাথে মিউচুয়াল এক্সচেঞ্জে পরে শুক্রের পজিশন ভালো। সুতরাং সেকেন্ড হাউসের পজিশন ভালো, শুক্রের পজিশনও ভালো, বৃহস্পতির পজিশন ভালো। আর্থিক দিকটা মোটামুটি ঠিক আছে, অত ঘাবড়ানোর কিছু নেই। তবে শুক্র চন্দ্রের যোগ একটা তৈরি হবে, সেখানে কিন্তু হালকা অর্থ কিন্তু খরচা হতে পারে একটু, বা একটা জিনিস কিনতে গিয়ে আরেকটা জিনিস কিনে ফেললেন, সেটা কিন্তু হতে পারে। তো অর্থনৈতিক যোগ আলটিমেট মোটামুটি ঠিক আছে। এবার ব্যক্তিগত গ্রহের জন্মছকের উপর ডিপেন্ড করবে। এবার চলে যায় হচ্ছে পারিবারিক জীবন। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস দেখতে হবে। সেকেন্ড হাউস হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে আপনার বাক্য, কুটুম্ব, খাদ্য, এগুলো কিন্তু সবকিছু এবার এই মাসে ঠিক থাকবে। কারণ শুক্রের দৃষ্টি পড়বে, বুধের দৃষ্টি পড়বে, রবির দৃষ্টি পড়বে। রবির দৃষ্টি পড়ে আপনি সত্যি কথা মুখের উপর বলা স্টার্ট করবেন, সেটা হচ্ছে 15 তারিখের পর। সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, আপনি ভাষার দ্বারা মানুষকে জয় করতে পারবেন, নিজের দিকে কাছে টানতে পারবেন, এবং পারিবারিক সম্পর্ক মোটামুটি
মোটামুটি ঠিক থাকবে সেকেন্ড হাউসে। আর শনি মঙ্গলের যোগে আম, 11 তারিখ পর্যন্ত কিন্তু একটুখানি ঠিকঠাক থাকতে হবে। হ্যাঁ, মানে হচ্ছে একটু ঝগড়াঝাটি হতে পারে কুটুম্বদের সাথে, সেটা একটু মেনটেন করতে হতে পারে। আমি আসবো আরো ডিপলি টপিকে ঢুকছি। এবার চতুর্থ ঘরে কোনো গ্রহের দৃষ্টি নেই, আবার শনির সাথে মঙ্গল আর চতুর্থ ঘর রিলেটেড যেরকম ছিল সেরকম ভাবে, এমন কোনো প্যাটার্ন চেঞ্জ হয় নেই। ফোর্থ হাউসে যে গৃহ সুখ মন যেরকম চলছে সেরকম হবে। এর এই মাসে তেরকম কোনো ইভেন্ট নেই। হ্যাঁ, ফোর্থ হাউসে কারণ শনিও যেরকম বসে আছে সেরকম 11 তারিখ পর্যন্ত একটু ঠিকঠাক ভাবে থাকবে। এবার চলে যে প্রেম বিবাহিত জীবন, আপনার পঞ্চম ঘর হচ্ছে তুলা রাশি, কুম্ভ রাশি রাহু বসেছে। যদি আপনি প্রেম সম্পর্কের মধ্যে থাকেন, একাধিক প্রেম সম্পর্কের মধ্যে আপনি কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন, বা একটু নিজেকে রয়্যাল রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, একসাথে দু নৌকা পা দিয়ে চলবেন না। রাহুর মতো গ্রহ, রাহু কিন্তু মিথ্যা প্রলোভন দেখায়, মনীষিকা দেখায়, কিংবা এমন জিনিস দেখায় যে বর্তমানে থেকে ভবিষ্যতে কথা ভেবে আনন্দে লাফায়, বা ভবিষ্যতে কল্পনা করে মনে মনে ভাবে যে আমরা একসঙ্গে প্রেম করছি, আমাদের বিয়ে হবে, সন্তান হবে, গাড়ি হবে, কার হবে, বিএমডাব্লিউ হবে, লাস্টে দেখা গেল ঘোড়ার মাথা হলো, বিয়েটাই হলো না। তো এরকম কিন্তু আজব 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 গুলো দেখায়, সেখানে বাস্তবে ফিরে আসুন, ঠিক আছে। আর ডুয়েল রিলেশন দেখায়, কিন্তু একাধিক রিলেশন দেখায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে বৃহস্পতির মতো গ্রহের একটা দৃষ্টি আছে পঞ্চম ভাবে, যাই হোক বৃহস্পতি যথারীতি মেকআপ করবে। তবে 11ই মে পর্যন্ত একটু ঠিকঠাক থাকবেন, আর নতুন জীবন সঙ্গী কিন্তু হাতছানি কিন্তু হতে পারে। এবার চলে যে সপ্তম ঘরে রবি বুধ বসে রয়েছে। চলো ঠিক আছে, বিবাহ সম্পর্ক ঠিক আছে, মাকো হবে, আপনার জীবন সঙ্গীর ভালো হবে। তবে শ্বশুর বাড়ি রিলেটেড বড় মাত্র ইভেন্ট হবে, শ্বশুর বাড়ি রিলেটেড কোনো দায়িত্ব আপনার কাছে আসতে পারে, বা আপনার জীবন সঙ্গী জীবনে লট অফ চেঞ্জ হবে। মঙ্গল ঢুকে যাওয়ার পর নিজের মধ্যে প্যাশনেট ভাব চলে আসবে, জীবন সঙ্গীর মধ্যে প্যাশনেট ভাব চলে আসবে। ভালো বিবাহিত জীবনে ভালোবাসা সম্পর্কগুলো ঠিকঠাক হবে। তবে একটু ইগোয়েস্টিক হতে পারে, একটু বাক বিতণ্ডা কথা হতে পারে, সেদিকে একটু খেয়াল করবেন। আর কনসিভ করতে পারেন, কনসিভ হতে পারে, মোটামুটি ঠিক হতে পারে। আর সন্তান রিলেটেড কিন্তু ইভেন্ট হওয়ার চান্স আছে। সন্তানের এডুকেশন, সন্তানের বিয়ে, সন্তানের কর্মপ্রাপ্তি, সন্তান রিলেটেড কিন্তু ইভেন্ট হওয়ার কিন্তু মেজর চান্স আছে। সন্তান বিষয়ে আপনার কিন্তু দায়িত্ব পরিবর্তন হবে, নতুন বেবি কনসিভ হতে পারে। তবে আর জীবন সঙ্গীর ওপর বেশি চাপ সৃষ্টি করবেন না, তার কারণ হচ্ছে আপনার মন মানসিকতা কিন্তু এই মাসে কিন্তু খুব একটা ভালো না। এবার চলে যে মন মানসিকতাকে, এবার ডিটেলসে চলে আসি। দেখুন, আপনার মন মানসিক, আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করি। শরীর স্বাস্থ্যের বিষয়ে দেখতে গেলে আপনার জন্মগত চন্দ্রের উপর ফোকাস দিতে হবে। মন মানসিকতা লগ্ন শরীর বাদেও ফোর্থ হাউস হচ্ছে মন, ষষ্ঠ ঘর হচ্ছে ইনিশিয়াল অসুখ বিসুখ হবে কিনা, অষ্টম ঘর হচ্ছে ক্রনিক ডিজিজ হবে কিনা। আপনার চন্দ্রের উপর না রাহুর একটা প্রভাব আছে। চন্দ্র ইকুয়াল টু মন, রাহু ইকুয়াল টু ডিজায়ার। আপনার মনের মধ্যে উল্টোপাল্টা ডিজায়ার বৃদ্ধি হতে পারে, দিবা স্বপ্ন দেবেন, একটুতেই চঞ্চলতা আসবে, টেনশন হবে, একটুতে রেস্টলেস হয়ে পড়বেন, ক্লান্তি অনুভব হবে। আবার রাহু ইকুয়াল টু ধোকা ধোকা দিতে পারে। আপনি বা কোনো জলীয় জায়গা ট্রাভেল করতে পারেন, বা কোনো নদীর তীর বা সমুদ্রের পাড়ে কিন্তু এই সময় ট্রাভেল হতে পারে। বৃহস্পতি চন্দ্রের যোগে কিন্তু আপনার বাড়িতে কন্যা সন্তান থাকবে, তার পড়াশোনা বা বিবাহ হতে, পড়াশোনা ভালো হতে পারে, বিবাহ হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে, বৃহস্পতি হেল্প করছে। এবার বৃহস্পতি চন্দ্র কিন্তু আপনাকে ঠান্ডা লাগাতে পারে, লট অফ শর্ট ট্রাভেলিং হবে, চিটিং এর শিকার হতে পারে, মিথ্যা ব্লড নামে কিন্তু শিকার হতে পারে। সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। আবার 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 দেখুন, শুক্র এবং বুধ যখন 15ই মের পরে এক্সচেঞ্জ করবে শুক্রের সঙ্গে চন্দ্রের সম্পর্কে পরে, শুক্রের সঙ্গে চন্দ্রের সম্পর্কে পরে, আহ, যারা বিবাহিত তাদের শাশুড়ি বৌমার সাথে মতপার্থক্য হতে পারে, বা বাড়ির মহিলা সদস্যের সাথে মতপার্থক্য হতে পারে, বা অত্যাধিক খরচা হয়ে যায়। শুক্র চন্দ্র যুগে অত্যাধিক খরচা হওয়ার জন্য কিন্তু একটা মতপার্থক্য তৈরি হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। আবার বুধের সঙ্গে চন্দ্র সম্পর্কে পড়লে আপনি কিছু একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন, সেদিকেও খেয়াল রাখতে হবে, যাতে আবেগপ্রবণ হয় কোনো ডিসিশন নিয়ে ফেলেন, পরে কিন্তু আপনি ব্লেম খেলেন, সেটাও দেখতে হবে। বন্ধুদের থেকে ব্লেম খেতে পারেন, অফিসের কালিগদের থেকে ব্লেম খেতে পারেন, রিলেটিভদের থেকে ব্লেম খেতে পারেন, প্রতিবেশীদের থেকে কিন্তু ব্লেম আসতে পারে, মিথ্যা ব্লেম, যেটা আপনি করেননি সেই বিষয়ে কিন্তু আপনার মিথ্যা দোষারোপ হতে পারে, সেই বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া কিন্তু একটা ধোঁকা দেওয়ার সিস্টেম আছে, ঠিক আছে, সেটা হতে পারে, চিটিং এর শিকার হতে পারে, সেই বিষয়ে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। 15 তারিখের পর বেশি খেয়াল রাখতে হবে। তবে আর 11 তারিখের পর কিন্তু, 11 তারিখের পর কিন্তু মঙ্গলের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হবে, এতে রাহুর সঙ্গে চন্দ্রের সম্পর্ক, আবার মঙ্গলের সঙ্গে চন্দ্রের সম্পর্ক বলে মন মানসিকতা একটু আপ ডাউন হবে, চঞ্চলতা হবে, ভ্রমণ করতে গিয়ে চোটাঘাত হবে, একটুতে চেঁচেমেচি হবে, অ্যাসিডের প্রবলেম হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, হজমজনিত সমস্যা হতে পারে। তাছাড়া মুখটা ড্রাই হয়ে যেতে পারে, একটুতে ক্লান্ত অনুভব হতে পারেন, এরকম কিন্তু আপনার সঙ্গে কিন্তু হবে। কিন্তু হ্যাঁ, অতিরিক্ত পরিশ্রমের রাখতে মনে করবেন হাঁপিয়ে গেছি, পাচ্ছি না, মন মানসিকতায় ব্যালেন্স নেই, এক এক সময় এক এক রকম ভাবছি, এক এক রকম হচ্ছে। এদিকে
এদিকে দ্বাদশ হাউস অ্যাক্টিভ, ঘুমেও শান্তি নেই, বা বাড়ির নিজের জন্য হসপিটাল বা যে কোনো কারোর জন্য হসপিটাল যেতে হতে পারে, কারণ হচ্ছে আপনার ষষ্ঠ ঘরও অ্যাক্টিভ বা অষ্টম ঘরও অ্যাক্টিভ, ইনিশিয়াল কোনো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ষষ্ঠ মঙ্গল, আচ্ছা ঠিক আছে, বা কোনো ক্রনিক ডিজিজ এতদিন পুষে রেখেছে সেটাও বেরিয়ে আসতে পারে, সেদিকেও হতে পারে, বা বাড়ির লোকের কোনো স্বাস্থ্য খারাপ হতে পারে, তার জন্য হসপিটালে গেলেন, সেটাও হতে পারে। তো হসপিটালে একটা বারবার দেখছি ডাক্তারের কাছে বা হসপিটালে যাওয়া দেখছি, সেদিকেও আপনি ক্লান্তি অনুভব করতে পারেন, আর কত ভাই লোড নেবো, আর ভালো লাগছে না, মন মানসিকতা। আচ্ছা, তবে একটা কথা কি, কর্মের ক্ষেত্রে মোটামুটি ভালো ভাগ্যের সাহায্যটা পাবেন, আর পয়সা কিন্তু এই মাসে আসবে। স্বাস্থ্যজনিত বিষয়গুলো কিন্তু আপনাকে, মন মানসিকতা এগুলো কিন্তু খুব খারাপ আছে, সেটা সেদিকে কিন্তু আপনাকে একটু যথেষ্ট ভাবে খেয়াল রেখে চলতে হবে। চোখে, ডান চোখে প্রবলেম হতে পারে, স্কিনে প্রবলেম হতে পারে, কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, এই বিষয় কিন্তু ঠিক রাখতে হবে। এবং মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু বেশি করে মনোযোগ দিতে হবে। বাবার স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে, ঠিক আছে। আর ইনিশিয়াল কোনো অসুখ বিসুখ হতে পারে, কোনো ক্রনিক ডিজিজ হতে পারে। তো এগুলো আছে, হ্যাঁ, প্রচুর টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে হসপিটাল জনিত, বা আপনার লট অফ ট্রাভেলিং হলো সেই জন্য আপনার খরচা হয়ে গেল, বা ফরেন ট্রাভেলিং করে সেই জন্য খরচা হলো, যে কোনো বিষয় কিন্তু হবে। বা আবার কোনো কোর্ট, শত্রু মোকদ্দমা, মামলা মোকদ্দমা, সেটা খরচা হলো, সেটাও হতে পারে। এই এই বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু তুলা রাশি এবং দের কিন্তু খুব, তুলা লগ্নের লোকদের কিন্তু খুব কিন্তু জ্বালাবে। ঠিক থাকবেন, এই বিষয়ে খেয়াল রাখবেন। আর পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। যারা গ্রাজুয়েশন পর্যন্ত পড়ছেন তারা কিন্তু যথারীতি 15 তারিখের পর পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হবে, বা পড়াশোনার জন্য আপনাকে লং ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, বা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হতে পারে। আর যারা উচ্চশিক্ষা করছে, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, তারা জন্মস্থান থেকে দূরে পড়াশোনা দেখাচ্ছে, এবং তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো দেখাচ্ছে। এই হচ্ছে মে 2026 তুলা রাশি বা তুলা লগ্নে কেমন যাবে। আমি সংক্ষেপে আলোচনা করলাম। ঠিক আছে, অনেক সময় নিয়ে নিলাম। আপনার মতামত অবশ্যই আমাকে লিখে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।